Hello students, welcome to another video lecture of biology class. So in this video we will discuss about the paleontological evidence. So paleontological evidence মানে হচ্ছে paleontology, it is a branch of biology that deals with the study of fossil. মানে ফসিল সম্পর্কে আমরা যে স্টাডি করি যেই বায়োলজির যেই শাখায় সেই শাখাটাকে বলা হচ্ছে প্যালিওন্টোলজি। প্যালিওন্টোলজি ফার্দার ডিভাইড হচ্ছে আরও দুটো ব্রাঞ্চে, একটা হচ্ছে প্যালিওবটানি অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ প্যালিওজিওলজি। সো নাম দেখে আমরা বুঝতে পারছি প্যালিওবটানি ডিলস উইথ দ্য স্টাডি অফ প্ল্যান্ট ফসিল, অর্থাৎ যেগুলো উদ্ভিদ যে ফসিল সেইগুলো প্যালিওবটানিতে পড়ানো হয়। অ্যান্ড প্যালিওজুওলজি হচ্ছে স্টাডি অফ অ্যানিম্যাল ফসিল, যেগুলো অ্যানিম্যাল ফসিল রয়েছে সেগুলো সম্পর্কে আমরা ডিসকাস করছি বা জানতে পারছি প্যালিওজিওলজি থেকে। সো প্যালিওন্টোলজি এটা হচ্ছে বায়োলজির একটা ব্রাঞ্চ, এবং এই প্যালিওন্টোলজি ব্রাঞ্চটাকে আবার ফার্দার ডিভাইড করা হচ্ছে সাব ব্রাঞ্চে, যেটা হচ্ছে প্যালিওবটানি অ্যান্ড প্যালিওজিওলজি। অ্যান্ড কিছু বেসিক কিছু ইনফরমেশন, ফাদার অফ প্যালিওন্টোলজি যেমন লিওনার্দো দা ভিঞ্চিকে বলা হয়, এবং ফাদার অফ মডার্ন প্যালিওন্টোলজি বলা হয় জর্জ কুভিয়ারকে। সো নেক্সট হচ্ছে ফসিল কি, অর্থাৎ প্যালিওন্টোলজি বলতে আমরা বললাম যে ইট ইজ এ স্টাডি অফ ফসিল, ফসিলের যে স্টাডি সেটাকে প্যালিওন্টোলজি বলছে। সো ফসিলটা অ্যাকচুয়ালি কি, ফসিলস বলতে বলা হচ্ছে যে দ্য রিমেন্স অর ইমপ্রেশন অফ পাস্ট অর্গানিজমস এমবেডেড ইন রক্স অর সেডিমেন্টস, অর্থাৎ যে অতীতে যে সমস্ত জীব ছিল সেই সমস্ত জীবগুলো যখন মারা যাচ্ছে বা জীবন্ত অবস্থাতেই যদি তারা প্রস্তরীভূত হয়ে যায়, অর্থাৎ রক্স মানে মাটির মধ্যে চাপা পড়ে যাচ্ছে, চাপা পড়ে যাওয়ার পর ওর মধ্যে প্রচুর পরিমাণে মাটির স্তর জমা হতে হতে আলটিমেটলি সেটা একটা রক সৃষ্টি করছে, প্রস্তরীভূত একটা অবস্থা সৃষ্টি করছে, সেই অবস্থাটাকে বলা হচ্ছে জীবাশ্ম বা ফসিলস বলা হচ্ছে। এবং এই ফসিলের স্টাডি যেটা দিয়ে করা হয় সেটা হচ্ছে প্যালিওন্টোলজি দিয়ে ফসিলের স্টাডিটা আমরা করছি। সো ফসিল সিম্পলি ফসিল হচ্ছে যে এটা একটা ডেড রিমেন্টস বলতে পারি, বা একটা যে কোনো একটা রিমেন্টস, অর্গানিজমের যে কোনো একটা রিমেন্টস যেটা আমরা সয়েল থেকে পাই, মানে মাটি খুঁড়লে যে হচ্ছে মাটির নিচে যে শিলা স্তর রয়েছে সেই শিলা স্তর থেকে আমরা এরকম অর্গানিজমের বিভিন্ন ছাপ বা বিভিন্ন ধরনের অর্গানিজমের একটা আকৃতির কিছু একটা প্রস্তরীভূত অবস্থা এরকম ধরনের পাচ্ছি, সেটাকে বলা হচ্ছে জীবাশ্ম বলা হচ্ছে। এই জীবাশ্ম ফর্ম কিভাবে হচ্ছে না, জীবাশ্ম ফর্মের কিছু বেসিক স্টেপ, যেমন লিভিং অর্গানিজম ডাইড অ্যান্ড গেট বারিড, অর্থাৎ লিভিং অর্গানিজম যখন মারা গেল, মারা যাওয়ার পর সয়েলের নিচে কি হয়ে যাচ্ছে, চাপা পড়ে যাচ্ছে, ইমিডিয়েটলি চাপা পড়ছে, সয়েলের নিচে চাপা পড়ছে, এবং চাপা পড়ার পর কি হবে, সফটার পার্টস ডিকেড হয়ে যাবে, অর্থাৎ অর্গানিজমের যেগুলো নরম যে অংশগুলো ছিল সেগুলো ডিকেড হচ্ছে বা ডিকম্পোজড হচ্ছে বাই ডিকম্পোজার দ্বারা ডিকম্পোজড হয়ে যাবে, এবং যেগুলো হার্ড পার্টস রয়েছে হার্ড পার্টসগুলো থেকে যাচ্ছে। আমরা জানি যে ডিকম্পোজিশনের বিভিন্ন ফ্যাক্টরের ক্ষেত্রে জানি যে কেমিক্যাল কম্পোজিশনের উপরে ডিপেন্ড করে ডিকম্পোজিশনের কিন্তু স্লোলি হতে পারে বা হচ্ছে ফাস্টার হতে পারে, অর্থাৎ যে ডিকম্পোজিশনের ফ্যাক্টরস রয়েছে সেই ফ্যাক্টরসের মধ্যে একটা ফ্যাক্টরস হচ্ছে কেমিক্যাল। সো কেমিক্যাল হার্ড পার্ট, সেই জন্য হার্ড পার্ট ডিকম্পোজড হতে টাইম লাগে, সো হার্ড পার্ট ডিকম্পোজড হচ্ছে না, থেকে যাচ্ছে, এবং সফটওয়্যার পার্টসগুলো ডিকেড হয়ে যাচ্ছে। এরপর ওর মধ্যে কি হবে, মোর সয়েলস অ্যাকুমুলেট হবে, অর্থাৎ আরও বেশি সয়েল জমা পড়ছে, মাটির স্তর জমা পড়ছে, মানে নতুন মাটির সৃষ্টি হচ্ছে, মাটির স্তর জমা পড়ছে, তার সঙ্গে বালি, যে সিলিকা, বিভিন্ন মিনারেল সেইগুলো জমা পড়ছে, এবং আলটিমেটলি প্রেসার, হিট, কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, চাপ, তাপ, বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়ার ফলে এই যে এই স্তরগুলো কি হয়ে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে এবং প্রস্তরীভূত অবস্থা সৃষ্টি করছে, এবং ওর মধ্যে যে অর্গানিজমটা প্রেজেন্ট ছিল সেই অর্গানিজম ওয়াইজ ফসিল তৈরি হচ্ছে এখানে। সো এটা হচ্ছে ফসিলাইজেশনের একটা বেসিক একটা আইডিয়া। সো এইভাবে ফসিলাইজেশন হচ্ছে, এবং সেই জন্য যখন মাটি আমরা খুঁড়বি, তাহলে মাটি খুঁড়লে সেক্ষেত্রে কিন্তু ওইরকম মাটির নিচে যে শিলা স্তর রয়েছে সেই শিলা স্তরের নিচে ওইরকম ধরনের ফসিল কিন্তু আমরা পেতে পারি। সো এখানে একটা পিকচার আমি দেখাচ্ছি, যেমন এই পিকচারটা আমরা দেখাতে পারি। সো এই পিকচারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে বিভিন্ন ধরনের মাটির নিচে, অর্থাৎ এইটা হচ্ছে সয়েল সারফেস, এইটা সয়েল সারফেস, অ্যান্ড সয়েল সারফেসের নিচের দিকে এরকম বিভিন্ন স্তরে স্তরে শিলা সঞ্চিত রয়েছে, এবং এই স্তরে স্তরে শিলাগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ফসিল কিন্তু প্রেজেন্ট রয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। সো বিভিন্ন ধরনের যে ফসিল, সে ফসিলগুলো এখানে প্রেজেন্ট রয়েছে, এরকম ধরনের বিভিন্ন ফসিল এখানে প্রেজেন্ট রয়েছে। সেই জন্য যখন মাটি খোঁড়া হবে তখন এইরকম মাটির নিচে থেকে শিলাস্তর থেকে এরকম ধরনের ফসিলস পাওয়া যাবে।
নেক্সট হচ্ছে এই ফসিলের ক্ষেত্রে অনেকগুলো টাইপস পাওয়া যায়, অর্থাৎ ফসিল কিভাবে তৈরি হচ্ছে তার উপর ডিপেন্ড করে অনেকগুলো ফসিলের টাইপস আছে। সো টাইপস অফ ফসিল প্রচুর রয়েছে, তার মধ্যে বেসিক কয়েকটা আমাদের যেটা জানতে হবে, একটা হচ্ছে মোল্ড হচ্ছে MOLD হবে, MOLD। সো মোল্ড বলতে অনলি অ্যান ইমপ্রেশন অফ দ্য এক্সটার্নাল স্ট্রাকচার অফ দ্য বডি ইজ প্রিজার্ভড, অর্থাৎ যদি ফসিলের মানে যে ফসিলটা তৈরি হয়েছে সেটা যদি শুধু একটা অর্গানিজমের যদি একটা বডি পার্টের বাহ্যিক একটা জাস্ট ছাপ পড়ে তাহলে সেটাকে বলবো আমরা ফসিল। কিভাবে হলো না, সিম্পল জিনিস, একটা অর্গানিজম মারা গেল, মারা যাওয়ার পর মাটির নিচে চাপা পড়ে যাচ্ছে, মাটির নিচে চাপা পড়ার পর তার সফটওয়্যার পার্টসগুলো ডিকে হয়ে গেল, ডিকে হয়ে যাওয়ার পর সেখানে কি হচ্ছে, জাস্ট ওই প্রস্তরীভূত মানে ওই ওয়েট যে সয়েল তার উপরে একটা জাস্ট ছাপ ছেড়ে দিচ্ছে, একটা ওই যে চাপা পড়েছিল সেইটার একটা ছাপ থাকছে, এবং তারপর তার উপরে অনেক সয়েল ডার্ট ক্লে এইগুলো জমা হতে হতে আলটিমেটলি ওইটা একটা প্রস্তরীভূত হয়ে যাচ্ছে, এবং ওই শিলার মধ্যে বা ওই পাথরের মধ্যে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, একটা ছাপ দেখতে পাচ্ছি। সো শুধুমাত্র ছাপটা দেখে আমরা বাহ্যিক যে স্ট্রাকচারটা সেইটা সম্পর্কে একটা আইডিয়া নিতে পারবো, ইমপ্রেশনের ক্ষেত্রে সেটা সম্পর্কে আমরা একটা আইডিয়া নিতে পারবো। সো এটা হচ্ছে ইমপ্রেশনের একটা স্ট্রাকচার, দেখেই আমরা বুঝতে পারছি একটা ফিসের স্ট্রাকচার, অর্থাৎ একটা পাথরকে যদি পাথরের মধ্যে এরকম জাস্ট ফিসের একটা ছাপ পড়েছে, জাস্ট বাইরের একটা স্ট্রাকচারের ছাপ পড়েছে। সো এটা হচ্ছে একটা ইমপ্রেশন টাইপস অফ ফসিল। এবং ইমপ্রেশন ফসিল অর্থাৎ শিলাটাকে যদি ভাঙা যায়, ভাঙলেই কিন্তু তার মধ্যে ওই রকম ধরনের আমরা ছাপ দেখতে পাবো, ইমপ্রেশনের ক্ষেত্রে ছাপ দেখতে পাবো তার মধ্যে। এটাও একটা ইমপ্রেশনের স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি। সো এটা হচ্ছে ডাইনোসরের যে স্কাল অর্থাৎ মাথার খুলি, যে সেই মাথার খুলির একটা ছাপ, ইমপ্রেশনের মধ্যে মাথার খুলির একটা ছাপ। নেক্সট হচ্ছে কাস্টটা কি না, যখন ইমপ্রেশন ওই রকম মোল্ড টাইপ অফ ফসিল যখন তৈরি হচ্ছে তখন কি হচ্ছে না, ছাপ পড়ে গেল, ছাপ পড়ার পর কি হচ্ছে যে ডিকে সফটওয়্যার পার্টস যেগুলো রয়েছে সেই সফটওয়্যার পার্টগুলো কি হয়ে গেছে, ডিকে হয়ে গেছে, এবং ওই জায়গায় একটা ওখানে একটা ছাপ পড়েছে। এরপর ওই যে ওই ছাপ পড়েছে, ওই ছাপটার উপরে যদি এরপর মিনারেলস ডিপোজিট করতে থাকে এবং ওই ছাপটাকে ফিল করে দেয়, মিনারেলটা ওই ছাপটার মধ্যে ফিল্ড হয়ে যায়, তাহলে ওটা যে টাইপসে যে ফসিলে পরিণত হবে সেটাকে বলা হচ্ছে কাস্ট। অর্থাৎ মিনারেলস ফিলস ইন দ্য মোল্ডস রেজাল্টিং কাস্ট ফসিল। অর্থাৎ মোল্ডসের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, শুধুমাত্র জাস্ট সফটওয়্যার পার্টগুলো ডিকে হয়ে গেছে, ডিকে হয়ে যাওয়ার পর ওইখানে একটা ছাপ পড়ে গেছিলো, এরপর ওই যে যেটা ছাপ পড়েছে ওই ছাপের মধ্যে কি হচ্ছে মানে যে হলো মানে ফাঁকা জায়গাটা যে তৈরি হয়েছিল সেই ফাঁকা জায়গাটার মধ্যে কি হচ্ছে মিনারেলস জমা হয়ে যাচ্ছে, মিনারেলস জমা হয়ে যাওয়ার পর সেইগুলো প্রস্তুরীভূত হচ্ছে, টোটালটা প্রস্তুরীভূত হচ্ছে, তখন সেটাকে বলবো আমরা কাস্ট বলবো। তার মানে মোল্ডে জাস্ট ছাপটা দেখতে পাবো, আর কাস্টের ক্ষেত্রে টোটাল একটা স্ট্রাকচার মতো আমরা দেখতে পাবো, কেননা ওই ছাপের মধ্যে আবার নতুন করে মিনারেল জমা হয়েছে। তো কাস্টেরও কয়েকটা পিকচার আমরা মানে ফসিলের ক্ষেত্রে আমরা কয়েকটা দেখাতে পারি। সো এটা যেমন একটা কাস্টের হচ্ছে একটা পিকচার। সো কাস্ট টাইপস অফ ফসিলের একটা পিকচার এটা সি আর্চিনের কাস্ট এটা, অর্থাৎ সি আর্চিনটা কি হয়েছে ওই রকম ছাপ প্রথমে পড়েছে, তারপর সেটার মধ্যে মিনারেলস ডিপোজিট হয়ে এরকম ধরনের একটা স্ট্রাকচার তৈরি করে নিয়েছে। সো এটা হচ্ছে একটা কাস্টের ফসিল। নেক্সট হচ্ছে আনঅল্টার্ড ফসিল। আনঅল্টার্ড নামটা শুনেই আমরা বুঝতে পারছি যে ফসিলে কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ হোল অর্গানিজম অর এ পার্ট অফ বডি ইজ প্রিজার্ভড, অর্থাৎ টোটাল অর্গানিজমটা বা কোনো অর্গানিজমের কোনো জাস্ট পার্ট এখানে সংরক্ষিত হচ্ছে উইদাউট এনি চেঞ্জ, কোনো চেঞ্জ হচ্ছে না। এবং দিস টাইপ অফ ফসিল ইজ ভেরি রেয়ার, অর্থাৎ কোনো চেঞ্জ আসবে না, যেমন ছিল সেই রকমই থাকবে, এই ধরনের ফসিল কিন্তু প্রচুর রেয়ার টাইপ অফ ফসিল। এই ফসিল রেয়ার টাইপ অফ এই যে ফসিলটা রয়েছে কয়েকটা পার্ট যেমন আমরা দেখাতে পারি এখানে। এক নম্বর হচ্ছে যে এক্ষেত্রে যেটা ঘটে যে এই রকম অল্টার্ড হয় না, তার কারণ হচ্ছে সেটা হচ্ছে যে এই অর্গানিজমগুলো এমন কিছু পদার্থের মধ্যে ট্র্যাপ হয়ে যায় যেই পদার্থটা ওকে প্রিজার্ভ করছে, অর্থাৎ কোনো কিছু ওর ক্ষতি করছে না, মানে কোনো কিছু চেঞ্জ ঘটাচ্ছে না। যেমন এখানে একটা দেখাচ্ছি ছবি, এই ছবিটা,
সো এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা প্ল্যান্ট রেজিন। এই প্ল্যান্ট রেজিনের মধ্যে একটা স্পাইডার কি হয়েছে, আটকে গেছে, ট্র্যাপ হয়ে গেছে। একটা রেজিন, প্ল্যান্টের রেজিন, সেই প্ল্যান্টের রেজিনের মধ্যে স্পাইডারটা আটকে গেছে এবং এই রেজিনটার মধ্যে স্পাইডার আটকে যাওয়ার জন্য স্পাইডারটার কোনো চেঞ্জ হচ্ছে না, স্পাইডারটা ওইভাবেই থাকছে অ্যান্ড আলটিমেট রেজিনটা ফসিলে পরিণত হচ্ছে। তো এই ধরনের যদি হয় সেটাকে অ্যাকচুয়ালি অ্যাম্বার বলা হয়, এগুলোকে অ্যাম্বার বলা হয়। এছাড়া একটা ওই আনঅল্টার্ড যে ফসিল, তার একটা এক্সাম্পল হচ্ছে ম্যামথ। ম্যামথ আমরা জানি যে ম্যামথ হচ্ছে কি না, এলিফ্যান্টের মতো এরকম বিগ একটা স্ট্রাকচার, টোটাল এলিফ্যান্টের মতো একটা স্ট্রাকচার, বিগ একটা অ্যানিম্যাল ম্যামথ। এবং এটা যেটা হয়েছিল, এটা হচ্ছে আইসবার্গের মধ্যে জমে গেছিল, অর্থাৎ যে সাইবেরিয়াতে পাওয়া যায়, অর্থাৎ আইসবার্গ বলতে যে আইসবার্গ মিনস হচ্ছে যে বরফের একদম স্তূপে চাপা পড়ে গেছিলো, বরফের স্তূপে চাপা পড়ে গেছিলো এবং তার ফলে বরফ থাকার ফলে এটার কোনো ক্ষতি হয়নি, মানে চেঞ্জ ঘটেনি কিছু, টোটালটা প্রিজার্ভ হয়ে গেছে, সংরক্ষণ হয়ে গেছে এবং সেটা ডিকম্পোজডও ঘটেনি। তো ডিকম্পোজডের ক্ষেত্রে আমরা জানি টেম্পারেচার একটা মিনিমাম টেম্পারেচার না হলে, অপটিমাম টেম্পারেচার না হলে ডিকম্পোজিশন হতে পারে না। তো সেই জন্য এখানে ডিকম্পোজড হচ্ছে না, বডি পার্ট ডিকম্পোজড হচ্ছে না, ওই রকমভাবেই থেকে যাচ্ছে। তো এরকম আইসের মধ্যে থেকে যাওয়ার ফলে এরকম ম্যামথ হচ্ছে পাওয়া গেছে, এইরকম বিগ অ্যানিম্যালস, এলিফ্যান্টের মতো একটা স্ট্রাকচার। নেক্সট হচ্ছে ট্রেস ফসিলস। ট্রেস ফসিলস বলতে এখানে কোনো যদি অর্গানিজমের ফুটপ্রিন্টস, পায়ের ছাপ বা হচ্ছে এক্সক্রিটা মানে তার যে বর্জ্য পদার্থ, মল যেটাকে বলছি, তো এই সমস্তগুলো যদি ফসিলাইজড হয়, অর্থাৎ এখানে অর্গানিজমের স্ট্রাকচার ফসিলাইজড হচ্ছে না, অর্গানিজমের আইদার ফুটপ্রিন্ট অর টেলস হতে পারে, অর হচ্ছে অর্গানিজমের এক্সক্রিটা মানে যেটা মল যেটাকে বলছি আমরা, বর্জ্য পদার্থ, সেটা হচ্ছে যদি ফসিলাইজড হয় তাহলে সেই ফসিলগুলোকে বলা হচ্ছে যে ট্রেস ফসিল বলা হচ্ছে। এবং ট্রেস ফসিল, এখানে ট্রেস ফসিল হিসাবে এই যে এইটা যেটা দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে ডাইনোসরের পায়ের ছাপ। তো ডাইনোসরের 3 টো মানে 3টে আঙুল বিশিষ্ট ডাইনোসরের পায়ের ছাপ পাওয়া গেছে, এটা হচ্ছে একটা ট্রেস ফসিলের এক্সাম্পল। এছাড়া যেটা এক্সক্রিটার ক্ষেত্রে যেটা আমরা বলছি যে এক্সক্রিটাও পাওয়া গেছে, সো এক্সক্রিটার ক্ষেত্রে এটা ডাইনোসরের এক্সক্রিটার ফসিল। অ্যান্ড যদি এক্সক্রিটার ফসিল হয়, অর্থাৎ মলের যদি ফসিল পাওয়া যায়, তাহলে সেটাকে অ্যাকচুয়ালি কপ্রোলাইট বলে। সো এটা একটু মনে রাখতে হবে, কপ্রোলাইট। কপ্রোলাইট মানে যখন ওই এক্সক্রিটা, ফসিলাইজড এক্সক্রিটা অফ অ্যানিম্যালের যে মলের যে ফসিল, সেটাকে বলা হয় কপ্রোলাইট বলা হচ্ছে। তো এইগুলো কিছু টাইপসের ফসিল আছে। এই ফসিলগুলো থেকে প্যালিওন্টোলজিক্যাল এভিডেন্সে যে জিনিসগুলো আমরা জানতে পারি, ফসিল থেকে 1 নম্বর যেটা আমরা জানতে পারছি সেটা হচ্ছে প্যালিওন্টোলজিক্যাল এভিডেন্সকে কিন্তু খুব স্ট্রং এভিডেন্স হিসাবে ধরা হয়ে থাকে। অর্গানিজমের ইভলিউশনের এভিডেন্সের মধ্যে সবথেকে স্ট্রং এভিডেন্স কিন্তু প্যালিওন্টোলজিক্যাল এভিডেন্সকেই আমরা ধরতে পারি। তার কারণ প্যালিওন্টোলজিক্যাল এভিডেন্স আমরা ফসিল পাচ্ছি, কোনো অর্গানিজমের ফসিল পাচ্ছি মানে সেই অর্গানিজমটা ছিল, পৃথিবীতে ছিল, এক সময় ছিল বলেই তো ফসিল পাচ্ছি। সো অগেন সেই অর্গানিজমটা ছিল এবং সেই ফসিলগুলো থেকে আমরা সেই অর্গানিজমের স্ট্রাকচার সম্পর্কে স্টাডি করে আমরা দেখতে পাচ্ছি আগে অর্গানিজমের স্ট্রাকচার কেমন ছিল, এখন অর্গানিজমের কেমন স্ট্রাকচার হয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ অর্গানিজমের ওই স্ট্রাকচার থেকে আমরা একটা আইডিয়া নিতে পারি তখনকার এর কেমন ধরনের এনভায়রনমেন্ট ছিল। সো সেই জন্য প্যালিওন্টোলজিক্যাল এভিডেন্স কিন্তু অনেক স্ট্রং এভিডেন্স, ইভলিউশনের সাপেক্ষে অনেক স্ট্রং এভিডেন্স। আচ্ছা, এইখানে যেটা পড়ার মানে প্যালিওন্টোলজিক্যাল এভিডেন্স সম্পর্কে আমরা যেটা জানতে পারি, নাম্বার অফ ফসিলস, প্রথমেই প্যালিওন্টোলজিক্যাল এভিডেন্সের নাম্বার অফ ফসিলের স্টাডি করা হয়েছে এবং সেখানে যেটা দেখা যাচ্ছে, দ্য ফসিল ফাউন্ড ডিপার ডাউন আর ওল্ডার দ্যান ওয়ান ফাউন্ড ইন দ্য আপার লেয়ার। আচ্ছা, প্রথমেই যেটা যে একটা আমি মাটি খুঁড়লাম, অর্থাৎ এইরকম ধরনের যদি আমি মাটি, এটা যদি সয়েল সারফেস হয় এবং এই সয়েল সারফেসের মধ্যে যদি আমি কোনো একটা এই সয়েল সারফেস থেকে এরকম ডিপ গেলাম, ডিপ গিয়ে এইখানে এটা দেখা ধরছি আমি 500 হচ্ছে কিমি এইরকম ধরনের এই ডিপে যদি যাই আমি, এবং এখানে একটা আমি ফসিল পেলাম, এইটা একটা ফসিল পেলাম আর এই স্তরে একটা গিয়ে ফসিল পেলাম যেটা হয়তো 250 এটা। সো এইখানে একটা ফসিল পেলাম। সো এখান থেকে আমরা কোন ফসিলটা বেশি ওল্ডার কি করে বুঝবো? সিম্পল জিনিস, যেটা বেশি গভীরে পাওয়া গেছে সেই ফসিলটা বেশি
পুরনো হবে, আর যেটা মাটির স্তরের কাছাকাছি পাওয়া যাচ্ছে সেটা নিউয়ার ফসিল হবে। সো এটা হচ্ছে 1 নম্বর জিনিস, যে যেগুলো বেশি ডিপে পাওয়া যাচ্ছে তার মানে সেগুলো বেশি পুরনো ফসিল, তার মানে সেগুলো অনেক আগের, পৃথিবীতে অনেক আগের প্রিমিটিভ অর্গানিজম হিসেবে আমরা কম্পেয়ার করবো, এবং যেগুলো সয়েল স্তরের কাছাকাছি পাওয়া যাচ্ছে সেইগুলো হচ্ছে অনেক রিসেন্ট অর্গানিজম হিসেবে কম্পেয়ার করা যাবে। এবং এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে রক্স অফ আর্লি এরা কন্টেন লেস নাম্বার অফ ফসিল দ্যান দ্য রক্স অফ লেটার এরা। তার মানে আর্লি এরা মানে যেটা, আর্লি এরা মানে পৃথিবীর সৃষ্টির প্রথমের দিকে যে এরাগুলো ছিল সেই সমস্ত এরাতে কম ফসিল পাওয়া গেছে। সেই সমস্ত এরাতে কম ফসিল পাওয়া গেছে কি করে বুঝবো না, যত নিচের দিকে যাচ্ছি তত ফসিলের পরিমাণ কি হচ্ছে, কম হচ্ছে। সো যত নিচের দিকে যাওয়া যাচ্ছে তার মানে সেটা তত পুরনো যুগের ফসিল, এবং সেই সময় ফসিলের পরিমাণ কিন্তু কম পাওয়া যাচ্ছে। যেমন প্রি ক্যাম্ব্রিয়ান এজ, সো প্রি ক্যাম্ব্রিয়ান এজের ক্ষেত্রে ফসিল কিন্তু খুব কম পাওয়া গেছে। প্রি ক্যাম্ব্রিয়ান এজ এরা, প্রি ক্যাম্ব্রিয়ান এরা। সো আমরা অলরেডি জিওলজিক্যাল টাইম স্কেলে বলে এসেছি প্রি ক্যাম্ব্রিয়ান এরা, তাতে প্রি ক্যাম্ব্রিয়ান এরা থেকে যে দেখা যাচ্ছে প্রি ক্যাম্ব্রিয়ান এরার রক্স থেকে অনেক কম পরিমাণে ফসিল পাওয়া যাচ্ছে। কেন? তার কারণ হচ্ছে যে ওই সময় জাস্ট লাইফ অরিজিনেট করেছে এবং সেই রকম ডাইভার্সিটি ছিল না, বেশি লাইফ সৃষ্টি হয়নি, সো অবভিয়াসলি কম পাওয়া যাবে সেখানে। নেক্সট হচ্ছে নেচার অফ ফসিলস। Fossils found in older rocks are in simple types and those found in newer rocks are of complex type. যেগুলো ডিপ মানে সয়েলের নিচের শিলাস্তর থেকে যে ফসিলগুলো পাওয়া যাচ্ছে সেগুলো আমরা প্রথমেই বললাম সেগুলো ওল্ডার ফসিল, এবং এই সমস্ত ফসিলগুলো দেখা যাচ্ছে যে এইগুলো অনেক সিম্পল টাইপস, এদের অনেক সিম্পল স্ট্রাকচার, যেমন ক্যাম্ব্রিয়ান স্টেজ, ডেভোনিয়ান স্টেজ, এইসব ক্যাম্ব্রিয়ান স্টেজ, তারপর হচ্ছে যে প্যালিওজোইকের যে এরাগুলো ছিল সেখান থেকে ম্যাক্সিমাম ইনভার্টিব্রেট পাওয়া গেছে, অর্থাৎ বেশি ইনভার্টিব্রেটসের সেখানে ফসিল পাওয়া গেছে। এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যেগুলো সিম্পলার টাইপস, এবং যত নিউয়ার হচ্ছে রক্স দেখছি, অর্থাৎ যত মাটির উপরের দিকে দেখব তত কিন্তু সেখানে কমপ্লেক্স টাইপস অফ ফসিল পাওয়া যাচ্ছে, অর্থাৎ ভার্টিব্রেট পাওয়া যাচ্ছে, বার্ডস পাওয়া যাচ্ছে, ম্যামালস পাওয়া যাচ্ছে। সো এরকম ধরনের পাওয়া যাচ্ছে। এবং ক্যাম্ব্রিয়ানে তো কোনো ম্যামালস পাওয়াই যায়নি, কোনো ম্যামালসের ফসিল পাওয়াই যায়নি। ক্যাম্ব্রিয়ান যে এজ, সেই ক্যাম্ব্রিয়ান এরাতে পিরিয়ডসে কোনো ম্যামালসের ফসিল পাওয়া যায়নি। অর্ডোভিসিয়ানে গিয়ে প্রচুর পরিমাণে ইনভার্টিব্রেটস পাওয়া গেছে। আচ্ছা, এখান থেকে নেক্সট হচ্ছে যে ফসিলের কিছু টাইপস যেগুলো পাওয়া গেছে সেখান থেকে কয়েকটা কনক্লুশন করা যায় যে নেচার অফ ফসিলের মধ্যে এমন কিছু ফসিল পাওয়া গেছে যে ফসিলগুলো দুটো গ্রুপসের মধ্যে লিঙ্ক এস্টাবলিশ করছে। যেমন আমরা কানেক্টিং লিঙ্কসে পড়েছিলাম যে কানেক্টিং লিঙ্কসের ক্ষেত্রে কি ছিল না, দুটো এমন অর্গানিজম যেটা দুটো গ্রুপসের ক্যারেক্টারকে বিয়ার করছিল, অর্থাৎ একটা অর্গানিজমের মধ্যেই দুটো গ্রুপসের ক্যারেক্টার দেখা যাচ্ছিল। একইভাবে কিছু ফসিল পাওয়া গেছে, সেই ফসিলগুলো দুটো গ্রুপের ক্যারেক্টার শো করছে। সো দ্য ফসিলস হুইচ শো ক্যারেক্টার্স অফ টু ডিফারেন্ট গ্রুপস আর কল্ড মিসিং লিঙ্ক। সো মিসিং লিঙ্ক অ্যান্ড কানেক্টিং লিঙ্ক অলমোস্ট সেম, শুধু কানেক্টিং লিঙ্ক স্টিল নাও প্রেজেন্ট রয়েছে, অর্থাৎ এক্সিস্ট করছে, পৃথিবীতে এখনও বেঁচে রয়েছে। মিসিং লিঙ্ক কিন্তু বেঁচে নেই, মিসিং লিঙ্ক ফসিলাইজড হয়ে গেছে। তাদের ফসিল দেখে আমরা বুঝতে পারছি, ফসিল স্টাডি করে আমরা বুঝতে পারছি যে তারা দুটো গ্রুপের মধ্যে ক্যারেক্টার শো করছে। সো সেই রকম কিছু মিসিং লিঙ্কের এক্সাম্পল হচ্ছে আর্কিওপটেরিক্স, রেপটাইলস এবং বার্ডসের ক্যারেক্টার শো করছে। সেমুরিয়া অ্যাম্ফিবিয়া এবং রেপটাইলসের ক্যারেক্টার শো করছে। ইস্থিওস্টেগা হচ্ছে ফিশ এবং অ্যাম্ফিবিয়ানের ক্যারেক্টার শো করছে। সাইনোগনেথাস রেপটাইলস এবং ম্যামালসের ক্যারেক্টার শো করছে। সো এইগুলো কয়েকটা মিসিং লিঙ্কসের এক্সাম্পল যেগুলো আমাদেরকে মনে রাখতে হবে, এবং এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম্পল ইজ আর্কিওপটেরিক্স সম্পর্কে। আর্কিওপটেরিক্স নিয়ে প্রচুর স্টাডি করা হয়েছে, এবং আর্কিওপটেরিক্স লিথোগ্রাফিকা এটা ডিসকভার করা হয়েছিল 1861-এ জার্মানির বেভারিয়া থেকে পাওয়া গেছে এই একটা ফসিল, এবং এটা ফসিলটা যে সায়েন্টিস্ট পেয়েছিলেন তিনি হচ্ছে অ্যান্ড্রিয়াস ওয়াগনার। এবং এর মধ্যে যে বললাম আমরা রেপটাইল এবং বার্ডসের ক্যারেক্টার শো করছে, সো এর মধ্যে কিছু রেপটাইলিয়ান ক্যারেক্টার্স পাওয়া যাচ্ছে। আচ্ছা, তার আগে এটা অ্যাকচুয়ালি জাস্ট ছিল এক ধরনের ইমপ্রেশন টাইপ অফ ফসিল বলতে পারি আমরা, অর্থাৎ জাস্ট ছাপ ছিল, ফসিলটার জাস্ট ছাপ পাওয়া গেছিল। এই হচ্ছে স্ট্রাকচার, অর্থাৎ এই হচ্ছে আর্কিওপটেরিক্সের একটা ফসিল, অর্থাৎ এইটাই পাওয়া গেছিলো। এই হচ্ছে ফসিলের যে ছাপ, ইমপ্রেশন টাইপস অফ ফসিল। এবং এইটা থেকে একটা হাইপোথেটিক্যাল তৈরি করা হয়েছে এইটা,
যে এই রকম ধরনের হতে পারে, অর্গানিজমটা এইরকম ধরনের হতে পারে ছাপটা দেখে, এবং তাদের স্টাডি করে মোটামুটি সায়েন্টিস্টরা এটা একটা হাইপোথেটিক্যাল একটা স্ট্রাকচার তৈরি করেছে। এই যে হাইপোথেটিক্যাল একটা স্ট্রাকচার তৈরি করেছে যে এরকম হতে পারে, আর্কিওপটেরিক্স এই রকম ধরনের হতে পারে। সো এর রেপটাইলসের কী কী ক্যারেক্টার্স আছে আর অ্যাভিয়ান কী কী ক্যারেক্টার আছে সেগুলো আমাদেরকে জানতে হবে। সো রেপটেলিয়ান ক্যারেক্টার্স অফ আর্কিওপটেরিক্স ইজ জস আর প্রোভাইডেড উইথ টিথ, অর্থাৎ চোয়ালে এদের দাঁত ছিল। এটা পাখির মতো দেখতে হলেও পাখির কিন্তু চোয়ালে দাঁত থাকে না। সো এদের ক্ষেত্রে রেপটাইলের ক্যারেক্টার হচ্ছে চোয়ালে দাঁত ছিল। প্রেজেন্স অফ উইক স্টারনাম, যে স্টারনাম অস্থি সেটা অনেক দুর্বল প্রকৃতির বা অনুন্নত প্রকৃতির ছিল। স্টারনাম অস্থি বার্ডসের ক্ষেত্রে প্রচুর উন্নত ধরনের হয়, কিল স্টারনাম যেটাকে বলি। লং টেল ইজ প্রেজেন্ট, রেপটাইলের মতো এদের লেজ ছিল, লম্বা লেজ ছিল। বোনস আর নট নিউম্যাটিক, হাড়টা নিউম্যাটিক প্রকৃতির নয়। বার্ডসের ক্ষেত্রে হাড়টা ফাঁপা টাইপের হয় তাদের ওড়ার জন্য, যেটাকে নিউম্যাটিক বলছি আমরা। এদের ক্ষেত্রে কিন্তু সেই রকম নিউম্যাটিক টাইপের ছিল না। প্রেজেন্স অফ ফ্রি কর্ডাল ভার্টিব্রি অ্যাজ ফাউন্ড ইন লিজার্ডস, অর্থাৎ লিজার্ড যেমন লিজার্ডের ক্ষেত্রে যেমন যে কর্ডাল ভার্টিব্রিটিটা মুক্ত অবস্থায় থাকে, এদের ক্ষেত্রেও সেই রকম থাকছে। কিন্তু বার্ডসের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কর্ডাল ভার্টিব্রি কী হয়ে যায়, ফিউজড হয়ে গিয়ে পাইকোস্টাইল তৈরি করে। এদের ক্ষেত্রে সেই রকম কিন্তু দেখা যায়নি। নেক্সট এদের এভিয়ান ক্যারেক্টার্সে আসি আমরা। তো এভিয়ান ক্যারেক্টার্স অফ আর্কিওপটেরিক্স হচ্ছে প্রেজেন্স অফ ফেদার অন দ্য বডি, বডির মধ্যে পালক, দেহটা পালকে আবৃত ছিল। জজ আর মডিফাইড ইন্টু বিগ, যেটা চোয়াল ছিল সেটা চঞ্চুতে পরিণত হয়েছে। যেটা বার্ডের ক্ষেত্রে জানি আমরা চোয়াল চঞ্চুতে পরিণত হয়, তো এদের চঞ্চুও রয়েছে, আর লং যে বিকও রয়েছে, এবং বিকের মধ্যে এদের টিথও রয়েছে, দাঁতও রয়েছে। ফোর লিম্বস আর মডিফাইড ইন্টু উইংস, অগ্রপত্রার ডানায় রূপান্তরিত হয়েছে। অ্যান্ড ইন্টিমেট ফিউশন অফ দ্য স্কাল বোনস অ্যাজ সিন ইন দ্য বার্ডসের ক্ষেত্রে যেমন তাদের মাথার খুলির যে বোন সেটা যেমন ফিউজড হয়ে গিয়ে এক ধরনের স্ট্রাকচার তৈরি করে, এদের ক্ষেত্রেও কিন্তু সেম স্ট্রাকচার দেখা গেছে। সো এটা কিছু অ্যাভিয়ান ক্যারেক্টার্স এবং কিছু রেপটিলিয়ান ক্যারেক্টার্স এখানে প্রেজেন্ট রয়েছে। সো এখান থেকে আমরা আর্কিওপটেরিক্সকে বলতে পারি যে অ্যাভিয়ান এবং রেপটাইলের ক্যারেক্টার শো করছে বলে, তার মানে অ্যাকচুয়ালি অ্যাভিয়ান এবং রেপটাইলের অ্যানসেস্টার এইরকম ধরনেরই কিছু অর্গানিজম থেকে থাকবে, আগের যুগে এরকম কিছু অর্গানিজম থেকে থাকবে। তো এটা মিসিং লিঙ্কের ক্ষেত্রে গেল। এছাড়াও ফসিল সম্পর্কে আমরা এই যে বেসিক যে আইডিয়াগুলো দেখলাম, ইন জেনারেল সমস্ত প্যালিওন্টোলজিক্যাল এভিডেন্স, অর্থাৎ এই ফসিলগুলো পাওয়ার ফলে আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর প্রথমের দিকে কেমন ধরনের অর্গানিজম ছিল, কেমন ধরনের এনভায়রনমেন্ট ছিল, সেটা একটা মোটামুটি আইডিয়া নিতে পারি আমরা। এবং কত অর্গানিজম, বায়োডাইভার্সিটি কোন সময়ে কখন বেশি ছিল সেগুলো, বা এই যে আমরা জিওলজিক্যাল টাইম স্কেলে বলি এজ অফ রেপটাইলস, এজ অফ ইনভার্টিব্রেট, এজ অফ ফিশ, সেগুলো জাস্ট আমরা ফসিলকে স্টাডি করেই কিন্তু বলতে পেরেছি। অর্থাৎ কোন এজে গিয়ে কোন রক্সে গিয়ে এই সমস্ত জিনিসগুলো পাওয়া গেছে সেগুলোকে স্টাডি করেই বলতে পেরেছি। এবং এই ফসিলের এজগুলো কিভাবে জানা যায়, যে কত পুরনো ফসিল, কত যুগ আগে, কত বছর আগের ফসিল, সেটা কিভাবে জানা যায় সেটা আমরা জানি। কার্বন ডেটিং মেথড একটা আছে, তারপর পটাশিয়াম আর্গন মেথড আছে। মোস্ট অ্যাডভান্স টাইপ অফ মেথড এখন যেটা, সেটা হচ্ছে ইলেকট্রন স্পিন রেজোনেন্স মেথড। ইলেকট্রন স্পিন রেজোনেন্স মেথড, এটা এখন মোস্ট অ্যাডভান্স টাইপ ফসিলের এজ জানার জন্য, ESR বলা হচ্ছে। সো ESR মেথড, সো এটা ফসিলের এজ জানার জন্য। এছাড়া তো আগের যেটা জানি কার্বন ডেটিং আছে, রেডিও অ্যাক্টিভিটি, যেগুলো ফসিল এজ জানার জন্য। নেক্সট হচ্ছে শুধুমাত্র এরকম ইন জেনারেল আমরা প্যালিওন্টোলজিক্যাল এভিডেন্স থেকে ইন জেনারেল একটা ইভলিউশনের আইডিয়া যে নিই তা নয়, এছাড়াও কিছু কোনো একটা অর্গানিজমের ইভলিউশনারি হিস্ট্রিটাও কিন্তু আমরা এই ফসিল থেকেই জানতে পারি। যেমন হর্স, এখন মডার্ন ডে যে হর্স পাওয়া যাচ্ছে, সেই মডার্ন ডে হর্স অ্যাকচুয়াল আগেও কি এইরকম ছিল নাকি কোনো একটা অর্গানিজম মডিফিকেশনের মাধ্যমেই মডার্ন ডে হর্স এসেছে, সেটার একটা এভিডেন্স আমরা প্যালিওন্টোলজিক্যাল এভিডেন্সে পেতে পারি। এছাড়া হিউম্যানের ক্ষেত্রেও সেম জিনিস, আমরা যে মডার্ন ডে হিউম্যান কীভাবে মডিফিকেশনের মাধ্যমে আসছে সেটাও পেতে পারি। সো এইগুলো যখন একটা সিঙ্গেল একটা অর্গানিজমের ইভলিউশনারি হিস্ট্রি আমরা স্টাডি করছি ফসিলের মাধ্যমে, তখন সেটাকে ইভলিউশনারি পেডিগ্রি বলা হয়। সো নেক্সট লেকচারে আমরা এই হর্সের পেডিগ্রি সম্পর্কে, ইভলিউশনারি পেডিগ্রি সম্পর্কে ডিসকাস করব।